আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী ঘটনাটি আমরা শুনব ডক্টর আলিফের কাছ থেকে এবং তিনি তার প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবেন, which is a beautiful story. আমি অলরেডি শুনেছি এবং আপনারাও শুনুন এবং আশা করছি যে আপনারা অনেক উপভোগ করবেন এই ঘটনাটি। চলুন চলে যাই ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। সেই দিন তো আসলে ঘটনা বলতে গিয়েছিলাম, আমি কিন্তু ঘটনা বলার জন্য বাংলাদেশে যাইনি। হ্যাঁ, আলিফ বাংলাদেশের বাইরে যায়নি। হ্যাঁ, আলিফ ইভেন আজকে ভূত এফএমে আসার কারণেও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তার দেশের বাইরে যাওয়ার কথা ছিল এবং সেটা সেই সময়টা সে অনেক পিছিয়ে দিয়েছে এবং পিছিয়ে দিয়ে আমাদের সাথে আছে। সেদিন এসেছিলাম কিন্তু মানে লাভ হয়নি। যাই হোক, আজকে ঘটনা। সেদিন খুব আমি আসলে রাসেল ভাই কি হয় মানে লিসেনারদের জন্য এই যে ঘটনাগুলো কালেক্ট যখন করি, হ্যাঁ, মানুষ সারাক্ষণ হাত চুলকাতে থাকে কখন আমি যে বলবো। তো এর মধ্যে একটা ঘটনা আমার পেশেন্টেরই মানে পেশেন্ট সার্কেল থেকে বেশ ভালো ভালো ঘটনা আছে। আচ্ছা, তো এর মধ্যে ওনার ঘটনাটা আসলে উনি আমার অনেকদিন ধরে কাজ করার পরে ওনার কাছ থেকে ঘটনাটা পাই আর কি। তো খুব রিনাউন একজন মানুষ। তো তার ঘটনা ঘটে হচ্ছে তার গ্রামের বাড়ি আসলে এই শরীয়তপুরের দিকে। আচ্ছা, আমি বলবো না আসলে কোন জায়গাটায়, শরীয়তপুরের এদিকে তার আসলে বাড়ি ছিল আর কি। তো 1986 সালের ঘটনা। তো ওই সময় সে ইন্টারমিডিয়েট দিয়েছে। এখনকার ইন্টারভিউ দেওয়ার পর সবাই যখন অনেক কিছুই করে, তো তখন সে প্ল্যান করে যে এরকম যে উনি কিছু করবে আর কি, ডিফারেন্ট টাইপের, যেমন চাষ টাইপের, মাছ চাষ অথবা কিছু। তো তার বাবার কাছ থেকে তিনি প্রায় অনেকটুকু জমি নেন আর কি, অ্যাবান্ডন প্লেস, তার গ্রাম পাশা বাড়ি থেকে একটু সামনে অ্যাবান্ডন প্লেসে চেষ্টা করে যে মাছ চাষ করা যায় কিনা। তো এরকম সে 1 একর জায়গার মধ্যে এরকম মাটির মানে কেটে পার করে পানি ছেড়ে মাছ চাষ করা শুরু করে 1983 থেকে। তখন থেকে পানিটা নিয়ে ফেলে দেয়। তো আসল স্টার্টটা হয় 1985-এ। তো 86-এর দিকের ঘটনা। তো ইন্টারমিডিয়েট শেষ, তো তার বেশি সময় দেওয়া হচ্ছিল ওই পুকুর পাড়ের দিকে। যে মনে করেন পানি বেড়ে গেলে পানিটা কন্ট্রোল করা, অথবা চারিপাশে ধান ক্ষেত, এগুলি ওনাদেরই ধান ক্ষেত ছিল, কয়েকটা ধান ক্ষেত আছে, যখন থেকে ক্যানেল করে দেওয়া, পানি বেরিয়ে যাচ্ছে কিনা, বৃষ্টি পড়লে পানি কি অনেক উপচায় পড়ছে কিনা, অথবা বৃষ্টি পড়লে দেখা যায় যে পাশের পুকুর থেকেও মাছ টাছ আসে, এগুলি আবার চুরি করার জন্য লোকজন ধান্দা করে। শুধু পাহারা দিতেই হতো এবং মানুষের উপর বিশ্বাস করা যেত না। তো নিজের জিনিস। তো প্রায় সে 25,000 টাকা তখনকার আমলের মাছ ছাড়ে। অনেক টাকার মাছ ছাড়ে আর কি। 1 একর জায়গা আছে অনেক বড়। তো সেদিনের ঘটনা আসলে বর্ষাকালের ঘটনা। আচ্ছা, চলে যায় বর্ষাকালে। তো ওদিন রাত্রেবেলা প্রায় 11:55 বাজে এবং ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দে, বৃষ্টির শব্দ, থান্ডারস্টর্মের শব্দ এবং চিন্তা যে পাড়টার ভেঙে যাচ্ছে কিনা। বৃষ্টি এত ওভারফ্লো করছে যে ওনাদের ঘরের সামনে যে ছোট ক্যানেল আছে ওটা পানি ভরে গেছে, এরকম অবস্থা। আচ্ছা, সে কাদার মধ্যে দিয়ে সে তার পুকুর পাড়ে যায় এবং তার জীবনের সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স সেদিন সে একদম চাক্ষুষ করে যে পুকুরের সামনে যেতে এই টর্চ মারতে মারতে এক পর্যায়ে দেখে যে তার পুকুরের মাঝখান থেকে তাদের লাশ ভেসে ওঠে। তো সে মনে করে যে ওই জায়গাটা এমনিতেই অ্যাবান্ডন, আশেপাশে ওই মুহূর্তেই পুকুর করার আগে ওই জায়গাটা কলা গাছ ছিল, কিছু বাঁশঝাড় ছিল, এগুলি সে সরাই দিয়ে এখানে পুকুর কাটে। তো যা বলা যে যেহেতু এটা অ্যাবান্ডন, অনেকে মানুষ মেরে ফেলে চলে যেতে পারে, তো সে গ্রামের দিকে ব্যাক করে, ঘর বাড়ির দিকে ব্যাক করে আশেপাশের ওই পরিচিত সবাইকে নিয়ে আসে। অ্যারাউন্ড ওই সময় রাত্রে 12টা, গভীর রাত, 20 জন তার সাথে আসে, দেখে যে ওই পুকুরের মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, যদি কেউ ভাসতে থাকতো কোনায় চলে আসতো ভাসতে ভাসতে, অথবা দেখা যেত, কেউ তো নিয়ে যাবে না, লাশ ফেলে রেখে যায়। তো লাশটা ওই মুহূর্তে উধাও হয়ে যায় এবং তার একটা চিন্তার কারণ হয়ে যায়। কিন্তু তখনকার মানুষ আসলে বলিষ্ঠ ছিল রাসেল ভাই, মানে চিন্তা করতো যে কিছু একটা ঘটলে এটার এক্সপিরিয়েন্স আরেকবার নেওয়ার। তো সে পরের দিন, ওই দিন আর বৃষ্টি ছিল না, পরের দিন চিন্তা করে যে না, আজকে এখানে থাকবো। তো থাকার বন্দোবস্ত হচ্ছে যে পুকুরের কোনা এরকম বাঁশ দিয়ে মাচা করে নৌকার মতো শেড দিয়ে ওখানে সে মাঝে মধ্যে দুপুরে বিশ্রাম নিত, তবে রাতের বেলা থাকতো টর্চ মারার জন্য, মানুষ জাল মারে নাকি গুলি চেক করার জন্য সে রাতে প্রায় সময় থাকতো। তো সেদিন ঠিক পরবর্তী দিনে সে ওই দিন রাত্রেবেলা থাকে। তো একটা পর্যায়ে তন্দ্রা আসলে ঘুমিয়ে যায়। ঘুমটা তখন গভীর, সময়টা কত তার মনে নাই। হঠাৎ করে একটা হাসির শব্দ কেমন জানি তার পাড়ের উপর দিয়ে প্রতিধ্বনিত হয় মাঝখানে।
মোর পুকুরের মানে যে জায়গায় মাছ চাষ করে তার ওই পুকুরটার মাঝখানে। তো উনি বলে যে এই শব্দটা এরকম, যেটা বয়স্ক মানুষ বিদঘুটে টাইপের হাসি দিলে যেরকম হয়, কটকট সাউন্ডের এরকম একটা হাসি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। তো আমি বলে রাখি যে এই হাসির শব্দটা তিনি আগেও কয়েকবার পেয়েছেন, কিন্তু এত প্রমিনেন্ট না, খুব হালকা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে রাসেল ভাই উনি যে মাছ চাষ করে ওই মুহূর্তে সে ওই মাছের যে পেঁচানো ভাবে একটা শব্দ আর কেউ সাঁতার কাটার শব্দ টোটালি ডিফারেন্ট, এটা সে আইডেন্টিফাই করতে পারছে যে কেউ সাঁতার কাটছে। তো তিনি ওইখান থেকে বের হয়ে পাড়ের উপরে ওঠেন এবং চারিদিকে টর্চ মারতে, আশেপাশে কেউ নাই, রাসেল উনি একা একটা বান্দা, এবং চারিদিকে টর্চ মারতে উনি দেখেন যে একটা হলুদ কালারের সালোয়ার পরা আর লাল পাজামা, আর কি সালোয়ার কামিজ, হলুদ কামিজ এবং পাজামা পরা। তো একটা মেয়ে এরকম ড্রেস পরা, কোনা দিয়ে পুকুরের পানি থেকে উঠে কোনায় যে বসলো। সে কি করলো, পাটটা ধরে হাঁটা দিয়ে, কারণ তার জানা দরকার আসলে জিনিসটা কি, যে টর্চ মারতে মারতে কাছে যেতেই তাকে দেখে ওই মহিলাটা পানির নিচে চলে গেল। বলে যে আমি এখন বুঝতে পারছি যে, উনি বলছে যে এইটা আর স্বাভাবিক কিছু না, কারণ ওই মুহূর্তে পানিতে মেয়েটা আস্তে করে চলে গেল, মনে হয় যে কোন একটা গুইসাপ পানির মধ্যে যেভাবে চলে যায়, আস্তে করে পানির ভিতরে চলে গেল। এরপর আর উঠলো না। উনি প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওই জায়গায় দাঁড়ানো। সাধারণ মানুষ মরে উঠবে, কিন্তু ওইটা আর উঠলো না। তো তার তখন মনে হতে থাকলো যে না, এই জিনিসটা আর বেশি এক্সপিরিয়েন্স করা ঠিক না, বাড়িতে যে কাউকে না কাউকে বলা উচিত, জিনিসটা শেয়ার করা দরকার। উনি তার বাবাকে বলেন, তার বাবা ওই এলাকায় বেশ রিনাউন একজন মানুষ, মসজিদ কমিটির সভাপতি, এবং এলাকায় লোকজন তারা ওই বাড়িটা তাদের এক নামে চেনে। তো তার বাবা দাদার কারণেই। তো তার বাবা বলে যে তুই ভয় পাইছিস বেশি, এটা কোনো সমস্যা না। তো বলতেছে তুমি কিছু দিবা আমাকে, পানি পড়া বা কিছু একটা বন্ধ করে ব্যবস্থা করে দাও। বলে যে না, এগুলা কিছু লাগবে না, তোর সাথে একদিন যাবো, বল চিরামুড়ি খাইতে খাইতে তোর ওখানে থাকবো না এক রাত। তো যেদিন ওনারা ডিসাইড করে একসাথে থাকার জন্য, সেদিন ছিল আপনার পুরো ক্লিন চাঁদ, এবং টর্চ না মারলেও হয়। তো তাও টর্চ ছিল, এবং ওই সময় তো মোবাইল ফোন ছিল না, টর্চটা ছিল তখন ফ্যাশন, কার কাছে কত দামি টর্চ। তো ওই দিন সে একটু ভারী টর্চ নিয়ে যায়, যাতে মানে টর্চটা যখন ফেলবে এটা যেন একটু ভালো পরিষ্কার দেখা যায়। তো অ্যারাউন্ড তারা মানে কথা বলতে বলতে এক ফাঁকে ঘুমায় পড়ে। তখন পর্যন্ত কোনো সাউন্ড আসে নাই সেদিন। হঠাৎ করে সেই পুকুরে সাঁতরানোর শব্দ, কে জানি সাঁতরাচ্ছে, এবং অনেক জোরে জোরে পানির মধ্যে কে জানি দাপাদাপি করছে। তারা দুজনে উঠে যায় মুহূর্তে, এবং সাথে তার একটা আত্মীয়কে নিয়ে গেছিল, কাজিন। কিন্তু ওই লোকটা এতই গভীর ঘুম যে তাকে ডেকে আর তোলানো যায়নি। তো তারা কি করে, ওই মাচার থেকে বেরিয়ে পাড়ের মধ্যে ওঠে। পাড়টা একটু উঁচু, পানির পাড় তো একটু উঁচু, পাড় থেকে আবার টর্চ মারে, সারাটা পুকুর টর্চ মারে, এবং অনেক দূর পর্যন্ত যায় ওঠে টর্চের আলো। তো মাত্র একটা সময় দেখে যে ঠিক একইভাবে একটা কোনা দিয়ে একটা মেয়ে পানির থেকে উঠছে, উঠে পাড়টা বেয়ে পরবর্তী এই ধান ক্ষেতের দিকে পাড় পেয়ে নিচে নেমে গেল। তো তার বাবা বলছে চল তো দেখি এটা কি, আসলে কি জাল মারে বা কিছু একটা। ওই ছেলের সাথে তিনি হাঁটা ধরলেন, কাছে যেতেই রাসেল ভাই জিনিসটা খুব মানে কেমন জানি ডিফারেন্ট। কাছে যেতেই যে দেখে যে টর্চ মেরে দেখে একটা মেয়ে, মাথার চুলগুলা ঢাকা এবং ওই সালোয়ার কামিজি পরা, হলুদ লাল, কয়েকটুকুলা নবজাতক বাচ্চাকে চাপাতে দিয়ে টুকরা টুকরা করছে। এটা দেখতে দেখতে এর মধ্যে অলরেডি তার বাবা পড়ে গেল, তার উপরেই পড়ে গেছে, এবং তার বাবার কোনো শব্দ নেই, বাবা মাটিতে পড়ে গেছে অলমোস্ট, যদি ধরে আছে কোনোভাবে, এবং হাত পা কাঁপছে। আচ্ছা, মানে বুঝতে পারছিল না এই মুহূর্তে কি করবে। এবং এই চিৎকারের মধ্যে যে আমাদেরকে কেউ হেল্প করে বাঁচাও, এই শব্দটাও উনি ওই যে কাজিন যে ছিল এত গভীর ঘুমে শব্দটা পায় নাই। তো সে কি করলো, এই শব্দের মাঝখান দিয়ে একটা শব্দ পরিষ্কার শুনতে পায়, কি রে খাবি। আচ্ছা, সে কি করলো, এইটা মানে আর তার কোনো ওয়েট করার চান্স নাই, সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিল। টান দিয়ে যতটুকু এত 1 একর জায়গা আছে, অনেক বড়, যতটুকু পারে সে তার বাবাকে হ্যাচকা ধরে টান দিয়ে বাড়ির দিকে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কতক্ষণ শক্তিতে গুলাবে, প্লাস মেন্টাল টেনশন। তো রাতের বেলা ওই মুহূর্তে তাদের চিৎকারে একজন দুজন হয়তো সাউন্ড পায়, দৌড়ে আসতে, এই কি হয়েছে, দৌড়ে আসতে থাকে। বলে ভাই আমাকে বাঁচান, এরকম টাইপের আর কি। তো তাদেরকে বাড়িতে নিয়ে যায়, তার বাবাকে মাথায় পানি ঢালতে থাকে। সেদিন ভোরবেলা থেকে তার বাবার টেম্পারেচার রাইজ করে যায় প্রায় 102, 103।
ঘুমের মধ্যে বিলাপ করতে থাকে এবং খুব আজে বাজে কথা বলতে থাকে। একটা পর্যায়ে সকাল 10টা যখন হয়, তো এলাকার লোকজন বলে কি হয়েছে আসলে, যে জড়সড় হয়ে যায় না শোনার জন্য রাত্রেবেলা কি হয়েছে না হয়েছে, এই ওর মুখে কি জানি দেখছে পুকুরের মধ্যে, চল তো যাই, এরকম টাইপের আর কি। তো এলাকার লোকজন জড়সড় হয়ে যায়। আমি রাসেল ভাই ঘটনাটা কিন্তু ওখানকার লোকজনের কাছ থেকে নিয়েছি। এলাকার লোকজন জড়সড় হয়ে যায়, জড়সড় হওয়ার পরে বলে চল তো যাই দেখি পুকুরের ঘাটে। রাসেল ভাইটা আমি আপনাকে বলিনি, এই জন্য আপনাকে একটু সাসপেন্স রাখলাম। পুকুরের পাড়ে যে জায়গায় ওই দিন ওই লাশ, মানে ওই যে বাচ্চা নবজাতক কাটার জায়গা দেখছে, ওই জায়গায় দেখে অনেকগুলা মাছের মাথা পড়ে আছে। আচ্ছা, ওর মাছের মাথা পড়ে আছে, শুকাই গেছে, সকালবেলা রোদের তাপে শুকাই গেছে, কিন্তু অনেকগুলা মাছের মাথা পড়ে আছে। তো তারা ব্যাক করে এবং জানতে যায় আসলে কি ঘটনা ঘটে। তো তার বাবা তখন মুখ খোলে, আসলে ঘটনাটা এরকম ভাবে ঘটে যে 1983-84 এর দিকে একটা ট্রলার ডুবি হয়। আচ্ছা, তো ট্রলার ডুবিতে ওই সময় এই ভাই যে আমি ওনার নাম বলছি না, ওনার বড় বোন, 1 বছরের বড়, পিঠাপিঠি বয়স, ওনার বোনটা ওই ট্রলার ডুবিতে ঝড়ের মধ্যে পড়ে। ঢাকার থেকে শরীয়তপুর যাচ্ছিল, তো পরীক্ষা শেষ, তো শরীয়তপুর যাওয়ার পথে ওই ঝড়ের মধ্যে পড়ে ট্রলারটা ডুবে। ওখানে ওই ট্রলার থেকে 7-8 নিখোঁজ হয়ে যায়, তাদের ডেড বডি আর পাওয়া যায় না, এবং ওনার বোনটা সেই 7-8 জনের মধ্যে একজন, এবং ওই লাশ আর পাওয়া যায় নাই। তো তার বাবার ভাষ্য হচ্ছে, যখন টর্চটা ওনার শরীরে মারা হয়, তখন ওই দিন ঢাকা থেকে যাওয়ার পর সেই আপুটা হলুদ কালারের মানে কামিজ পরা ছিল আর লাল পাজামা পরা ছিল, একই ড্রেস, সেম ড্রেস, চেহারা কিছু না, সেম ড্রেস পরা। উনি বলে যে উনি ওইটার টেনশনে রাসেল ভাই ওই দিন থেকে 7 দিন পর মারা যান। বাবা মারা যান একদম 1 সপ্তাহ পর মারা যান, উনি হার্ট অ্যাটাক করে। আর এই টেনশনটা আর নিতে পারেননি উনি। পরবর্তী সময় রাসেল ভাই ওই এলাকার লোকজন বলে যে তুমি বিজনেস করছো বা মাছ চাষ করছো, এই পাটটার বাধাই নিতা, মানে তুমি তাবিজ করে বাধাই নিতে। বলে ভাই একটা সাধারণ বিজনেস করবো, কি বাধা হবে এই জায়গায়, পুকুর অ্যাবান্ডন একটা জায়গা, আমি কি এগুলি বুঝছি নাকি। পরবর্তী সময় সে ডিসিশন নেয় যে ওই জায়গা থেকে আর কোনো ধরনের চাষবাস করবে না, মাছ টাছ সব উঠায় ফেলাবে। তো এই পুকুর আমাদের গ্রামের বাড়িতে বলে পুকুরই চাই আর কি। তো পুকুরের পানি সরানোর সময় ওই জাল ফেলাইছে আগে মাছ ধরার জন্য। জালের মধ্যে খালি কাঁকড়া। প্রথম জাল ফেলানোর সাথে সাথে একটা জামা, 2টা জামা আসে, একটা হচ্ছে কামিজ, একটা পাজামা, ওই হলুদ আর লাল। আচ্ছা, আর শুধু কাঁকড়া জালের মধ্যে, আর খালি কাঁকড়া, একটা মাছও নাই। রাসেল ভাই বলে যে উনি বলেছে যে আমি 8,000 টাকা রুই মাছের পোনা ছাড়ছিলাম, সব তো বাঁচে না, সবগুলা বাঁচে না, মরে যায়, কিছু বাঁচে, যেগুলো বাঁচে সেগুলো অনেক। এক একটা আমার প্রায় 2.5 কেজি ওজনের, 1.5 কেজি 2 কেজি ওজনের রুই মাছ ছিল, একটা রুই মাছ নাই পুকুরের মধ্যে থেকে, একটা মাছও নাই, খালি গুড়া মাছ কিছু পাইছে, কিন্তু এছাড়া বড় কোনো মাছ ছিল না এই পুকুরের মধ্যে। পুরা খালি করে ফেলছে, একটা সিঙ্গেল মাছ পাওয়া যায়নি 1 রাতের মধ্যে। সেটা এই কয়েকদিনের মধ্যেই যতবার দেখেছে ততবার ধরা পড়েছে। পরবর্তী সময় তো আগের থেকেই খাওয়া স্টার্ট করেছে। তো বলে যে এইটা সেই জিনিসটাই ছিল যে আমার পুকুরের সবগুলো মাছ খেয়ে ফেলে। তো পরবর্তী সময় সে মাছ চাষ করে অন্য জায়গায়, কিন্তু এখন তো সে একটা ফিশ প্রসেসিং প্ল্যান্টের মালিক। যাই হোক, আমি তার সেটা বলছি না। তো তার সাথে লাইফের এত বাজে একটা ঘটনা ঘটে যায়, যেখানে তার বাবাকে পর্যন্ত হারাতে হয়। এবং খুবই অদ্ভুত, যেই বোনটা, তার যে বোনটা, তার লাশ পাওয়া যায় না, বোনের লাশ পাওয়া যায়, সেই নিখোঁজ লাশ, কিন্তু সেই জামা পরা একজন মানুষকে সেভাবে দেখে, এবং বাবা কিন্তু জানতেন না ঢাকা থেকে উনি কি ড্রেস পরে গেছে, শুধু ওনার বাবা জানতেন, কারণ বাবা তাকে বোনকে নিয়ে যাচ্ছিল শরীয়তপুরে। তো ওইখানকার লোকজন জানে, ঘটনাগুলো জানে। আমি ওখানকার লোকজনের সাথে আসছে, সাথে যে লোক অ্যাটেন্ডেন্ট, তো ওনাকে জিজ্ঞেস করছি, বলেন এরা সব অনেকেই জানে এই ঘটনা। এটাই ছিল আসলে ওই এলাকার ঘটনা। তার মানে একটা থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর আলিফ আপনাকে, এবং আশা করছি যে আপনারা সবাই এই ঘটনাটাকে এনজয় করেছেন। আমি একটা বিরতিতে যাওয়ার আগে জানিয়ে দিই যে আমাদের যে ইমেইল করে আপনি ঘটনা পাঠাবেন, সেটার অ্যাড্রেস হচ্ছে bhfm@radiofutli.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে।
ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনা। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে এসে আপনি আমাদের যে পোস্ট আছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে। যেমন দেখতে পাচ্ছি আমাদের এখানে আহমেদ শান্ত আছেন, ভালো স্টোরি চাই তাই লিখেছেন তিনি। যে দুটো স্টোরি শুনলেন